আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির আরও একটি সাধারণ জ্ঞানের সাম্প্রতিক ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আমি আহমেদ শুভ, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমিও চাই তুমি এই ক্যাম্পাসে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসো। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছি, লাইভ ক্লাস বলো, ইংলিশ ক্লাস বলো, বাংলা ক্লাস বলো। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা সাম্প্রতিক ক্লাস হাজির রয়েছি। তোমরা দ্রুত আমার সাথে একটু কানেক্ট হবা, যুক্ত হবা। আমরা আজকে লাইভ ক্লাসটা করব এবং আমাদের একটা এক্সাম বেশ শুরু আছে ছবি ফাইনাল টাস্ক নামে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে আমরা একটা এক্সাম বেশ শুরু করেছি, যেটা শুরু হবে আগামী 15 তারিখ থেকে, অর্থাৎ আমার তো 2 দিন সময় বাকি আছে। তোমরা যে বা যারা আমাদের মানে ছবি প্যাটার্নে পরীক্ষা দিতে চাও তারা আমাদের সাথে যুক্ত হতে পারো। ইনশাল্লাহ হতাশ হবা না, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জয় করার পর্যন্ত ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাবো, তোমরা পরিশ্রম করে যাবো আর আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে তোমরা আমার সাথে যুক্ত হচ্ছ। তোমরা একটু জাস্ট বড় বন্ধুকে একটু মেনশন করবা এবং সবাই একটু ক্লাসে শেয়ার করে দিবা। আমরা আজকে সবাই মিলে একসাথে ক্লাসটা করব। এই তো আমি দেখতে পাচ্ছি সবাই একটু দ্রুত আমার সাথে যুক্ত হবে। আর দেখতে পাচ্ছ যে সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যে সাম্প্রতিকগুলো আমাদের খুবই দরকার এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসার মধ্যে যে কোশ্চেনগুলো আছে এগুলো সবগুলো তোমাদের সাথে আলোচনা করব এবং বলে দিব এখন তুমি কোন কোন টপিক এখন ফোকাস করবা, কোন কোন টপিক দেখবা, সেই সকল বিষয়গুলো আজকের এই লাইভ ক্লাসে তোমাদেরকে বলে দিব। তো তোমরা ভাইয়ারা, প্রিয় ভাইয়ারা, একটু আমার সাথে দ্রুত যুক্ত হবা। আমরা সবাই লাইভ ক্লাসটা করব এবং তোমরা একটু বন্ধুকে একটু মেনশন করে দিবা। সবাই একটু তোমার বন্ধুকে একটু মেনশন করে দাও, আমরা সবাই একসাথে ক্লাসটা করি। ওকে, দেখতে পাচ্ছি সবাই চলে আসছো ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ। ইমা চলে আসছো, ইসমা মনে চলে আসছো। আমার সাথে 100+ কোর্স করে ফেলেছো। সবাই একটু দ্রুত চলে আসো। আমি চাচ্ছি আজকে ক্লাসে 200 ওভার করবো ইনশাল্লাহ। আজকে ক্লাসের মধ্যে আমরা 200 ওভার করবো। সবাই একটু দ্রুত চলে আসো। ওকে ভাইরা, তাহলে আমি শুরু করছি যে তুমি যেই টপিকগুলো থেকে পড়বা। দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞান সাম্প্রতিক, অর্থাৎ সাম্প্রতিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি যদি বি ইউনিট পরীক্ষা দাও, কোন ইউনিট? বি ইউনিট পরীক্ষা দাও। এই বি ইউনিটে সাম্প্রতিক থেকে 8 থেকে 10টা কোশ্চেন তুমি পাবা, আমি বলে দিচ্ছি। পাশাপাশি তুমি যদি ডি ইউনিট পরীক্ষা দাও, ডি ইউনিট পরীক্ষাতে এখানে তুমি 5 থেকে 5টা মানে 4 থেকে 5টা কোশ্চেন তুমি পাবা সাম্প্রতিক থেকে। এখন তোমাকে আমি বলি তুমি এই প্রশ্নগুলোর অ্যান্সার তুমি বা কোনগুলো পড়লে তুমি কমন পেতে পারো। যেমন তোমাকে আজকে যে টপিকগুলো দেখাবো সেই টপিকগুলো বারবার পড়বা। এই তো তাহিরা তারুণ্যম আসছো, জান্নাত চলে আসছো আমাদের সাথে, জান্নাত নূর চলে আসছো। ওকে, ঠিক আছে ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা সবাই চলে আসছো। ওকে, তা তামান্না চলে আসছো। তাহলে আমি কি বলছি ভাইয়া, তোমাদেরকে বলে দিচ্ছি আগেই যে তুমি যখন সাম্প্রতিক বিষয়গুলো পড়বা, সাম্প্রতিক বিষয়গুলো থেকে কোনগুলো জোর দিবা, আজকের ক্লাসটা দেখলে তুমি উপলব্ধি করতে পারো, তুমি বুঝতে পারবা যে তোমাকে এই টপিকগুলো পড়া দরকার, এই টপিকগুলো তুমি আয়ত্ত করবা। ঠিক আছে, এখন দেখি আমরা শুরু করি। একেবারে প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করব। দেখো, কোন দেশ ঘূর্ণিঝড় দানা, কি ভাইয়া এটা কোন ডানা কাটা পরি না কিন্তু ভাই, এটা ডানা কাটা পরি না, এটা হচ্ছে দানা, দয়কার দা নয়কার না, দানা। এই দানা নামকরণটি করে, প্রশ্ন হচ্ছে এটা। দেখবা প্রতি বছর যখন দেখবা একটা ঘূর্ণিঝড়ের আভাস থাকে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগেই দেখবা একটা কি হয়, ঘূর্ণিঝড়ের আভাস থাকে। হয় সেটা সিডর হবে, হয় সেটা নার্গিস হবে, হয় সেটা মহসিন হবে, মাঝে মাঝে পরিবহন হইতে পারে। তো ঠিক এরকম ডানা, রানা, রোমাল, অনেক নামে তুমি অনেক দেখতে পারবা, নামে বেনামে তুমি অনেকগুলো নাম পাবা। ঠিক আছে, তো সেই দিক থেকে লক্ষ্য, এই তো আমার সাথে নুসরাত চলে আসছো, চান্দিদে আশা চলে আসছো, ফারিয়া আক্তার, রিধি, যিনি আসছো। ওকে, তাহলে ভাই দেখো কি বলছি, এই যে দানা, দানা বলছি। এখন দানা নামটা কে দিছে, তুমি যে বিষয়টা খেয়াল রাখবা, আমি তোমাকে সাইন করে দিচ্ছি। তুমি বর্তমান সময়ের সাথে ঘূর্ণিঝড়গুলো হবে, এই ঘূর্ণিঝড়গুলো তুমি একটু সুন্দর মতো দেখবা। ঘূর্ণিঝড়গুলো কি করবা, দেখে রাখবা, কারণ এখান থেকে সাম্প্রতিক সময় যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে এবং পরবর্তী যে নামটা আসবে বা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে বা সেই নামটা কি হবে এটা দেখবা। দেখো এই নামটা কে করছে, তোমরা উত্তর দিয়ে দিছো অলরেডি। উত্তর কে দিছো, সেটা হচ্ছে কি, বি নাম্বার, এটা হচ্ছে কাতার। উত্তরটা কি ভাই, কাতার। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এই যে কাতার যেটা আছে, এই কাতারটা কি ভাই, এই কাতারটা কোন মহাদেশে, সেটা হচ্ছে কি, কাতার হচ্ছে ভাই এশিয়া মহাদেশের দেশ, একটা কি মহাদেশে ভাই, এশিয়া মহাদেশের একটা দেশ। অনেকে জানো না যে কাতার কোন মহাদেশের দেশ, কাতার হচ্ছে এশিয়া মহাদেশের দেশ। ওকে, কাতার, ডানা একটা কাটা প্রজাপতি না, এটা তো দানা। ঠিক আছে ভাই, ওকে, আমি পরবর্তী একটু দেখি কি আছে এখানে ব্যাখ্যা। এই যে ঘূর্ণিঝড়ের দানা আছে, এই ঘূর্ণিঝড় দানা অর্থাৎ ডানা নামে অপরিচিত। দেখো এখানে ডানা নামও আসছে, ডানা নামও চলে আসছে। এর উৎপত্তি বঙ্গোপসাগর, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে যে সাগরটা আছে এই সাগর থেকেই তোমার হচ্ছে এই ডানার উৎপত্তি। ক্লিয়ার, এই ডানার উৎপত্তি, অর্থাৎ যে বঙ্গোপসাগর আমরা আমাদের এই পার্শ্ববর্তী মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, কক্সবাজার বলো, এর পার্শ্ববর্তী হচ্ছে কি
মানে দক্ষিণবঙ্গে, দক্ষিণ দিকে তোমার হচ্ছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর এখান থেকে কি হচ্ছে শুরু হয়েছে দানাটা, এবং এর নামকরণ করে কাতার। কি করছে ভাই? কাতার করছে, মনে রাখবা। এই তো অঞ্জলি আসছো, তাহলে কি ভাই কে করছে ভাই? কাতার কাতার, মনে রাখবা কি করছে, নাম কাতার করছে। দানা শব্দের অর্থ কি? দানা শব্দের হচ্ছে আরবি শব্দ। এই যে দেখছো, এটা গুরুত্বপূর্ণ। এই যে দানা যে ঘূর্ণিঝড় নামটা, এই নামটা কি, কোন শব্দ ভাই? এটা হচ্ছে আরবি শব্দ। এখন তুমি এটা সহজ ভাই পারবা। কেন পারবা জানো? কারণ হচ্ছে কাতার একটা আরবি ভাষাভাষীর দেশ, আরবি ভাষাভাষীর দেশ। যেহেতু কাতার নাম ডাকছে, তার মানে কি অবশ্যই নামটা আরবি হবে। তার মানে কি দানা শব্দটা কি? এটা হচ্ছে আরবি শব্দ। ওকে, দানা অর্থ কি? সুন্দর এবং মূল্যবান, মুক্ত, মানে সুন্দর জিনিস, মুক্ত। দানা শব্দের অর্থ কি? দানা শব্দের অর্থ পরীক্ষা আসার সম্ভাবনা আছে, নোট করে রাখবা। দানা শব্দের অর্থ কি? সুন্দর এবং মূল্যবান, মুক্ত যেগুলো আছে এগুলোকে আমরা দানা বলি, ঠিক আছে? ওকে, আঘাত হানে 24শে অক্টোবর 2024 সালে। 24শে অক্টোবর 2024 সালে কি করে, মানে ঘূর্ণিঝড়টা শুরু হয় বা আঘাত হানে। এ শুরু হয়েছে কোথা থেকে? মানে উৎপত্তি হয়েছে তোমার বঙ্গোপসাগর থেকে শুরু হয়েছে, এবং এটা নাম ডাকছে কে? কাতার রাখছে। এই নামটার যে নামটা ডাকছে এটা নামটা কি? নামটা হচ্ছে আরবি শব্দ, আরবি, হ্যাঁ আরবি শব্দ, আরবি শব্দ। পাশাপাশি এই দানা শব্দের অর্থ কি? দানা শব্দের অর্থ হচ্ছে সুন্দর, এবং এটা শুরু হয়েছিল বা আঘাত হানছিল এটা কোথায়? এটা 24শে অক্টোবর 2024 সালে, 24শে অক্টোবর 2024 সালে। ওকে, ক্লাসগুলো একটু টার্গেট চিটাগাং ইউনিভার্সিটি পেয়ে যাবে ইনশাআল্লাহ। পরে দেখো ভাইয়া, পরে দেখো কি বলছে এখানে আসে 2 নম্বর প্রশ্নের মধ্যে। 2 নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে দেখো, বাংলাদেশ কোন খেলোয়াড়, বাংলাদেশের কোন খেলোয়াড় 2024 সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার নির্বাচিত হন? কারণ কি, যে আছে ক্লাসটা কিন্তু সাম্প্রতিক ক্লাস, কারণ সাম্প্রতিক ক্লাস দেখো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে সাফ নারীরা যে জয়ী হইলো, সাফ খোলা বাস দিয়ে সংবর্ধনা জানাইলো, ডক্টর ইউনূস, তারপর হচ্ছে আসিফ, তারপর হচ্ছে কি, এরা সবাই সংবর্ধনা দিল। এখন এখানে বলা হয়েছে সেরা গোলকিপার। সেরা গোলকিপার কে? হ্যাঁ, সেরা গোলকিপার মানে এই যে আমি আজকে যাচ্ছি, আমার সাথে আছে ক্লাসে 200+, হ্যাঁ 200+ শিক্ষার্থী যাচ্ছি, এটা তোমরা করবা, আমি বিশ্বাস তোমরা পারবা। তোমরা যদি চাও একটা করে মেনশন দিলে আমার ক্লাসে আছে 200 শিক্ষার্থী হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে কি বলছি 200। এখন দেখো 2024 সালে যে নারীরা বিজয় হয়েছিল, এই বিজয়ের মধ্যে সেরা গোলকিপার, গোলকিপার তো বোঝো, অনেক মেয়েরা খেলা দেখে না, অনেক মেয়েরা খেলা বোঝে না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি প্রায় ভিডিওতে বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি যদি বি অথবা ডি এর পরীক্ষা দাও, এখান থেকে খেলাধুলা থেকে, হ্যাঁ খেলাধুলা থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে, প্রতি বছর একটা করে প্রশ্ন আসে, বুঝতে পারছো? যদি কোনো কিছু ব্যতিক্রম না হয় এবারও আসবে, এবারও খেলাধুলা থেকে প্রশ্ন আসবে। হয় সেটা ক্রিকেট খেলা হইতে পারে, হয় সেটা ফুটবল হইতে পারে, হয় সেটা দাবা হইতে পারে, হয় সেটা বাস্কেটবল হইতে পারে, হয় সেটা ব্যাডমিন্টন হইতে পারে, অনেক ধরনের খেলা আছে। হ্যাঁ, অনেক ধরনের খেলাধুলা থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখন কি বলছি, খেলাধুলা থেকে পরীক্ষা প্রশ্ন আছে। এখন বলছি সেরা গোলকিপার, এক্সাম্পল সবাই বলছে সি নাম্বারটা। এখন অনেকেই প্যাচ লাগছে, অনেকে দুইজনের মধ্যে প্যাচ লেগে যাবে, এটা অনেকের মধ্যে এটা প্যাচ লাগবে। কেন লাগবে কি, অনেকেই বলবে ঋতুপর্ণা বিখ্যাত একজন মানুষ, বিখ্যাত খেলোয়াড়, তোমরা সবাই চিনো। এটা বলবো, আর কেউ কেউ বলবে রূপনা চাকমা বলবে। এখন প্রশ্নে আসি, ব্যাখ্যায় আসি ভাই, খেয়াল করো কি বলছে, রূপনা চাকমা। তোমরা সবাই উত্তর দিচ্ছ সি নাম্বারটা, রূপনা চাকমা। ওকে, একটু দেখি কি কি আছে ভাই। দেখো এই যে রূপনা চাকমা সম্পর্কে একটু দেখি আমরা। 2024 সালে সাফ অনূর্ধ্ব 16 মহিলা চ্যাম্পিয়নশিপ, সরি এটা না, এটা হবে না, এটা কি লাগছে, মানে ফেয়ার প্লে, মানে ভালো ফেয়ার প্লে কে খেলছে কারা, তোমার ভুটানটা খেলছে। এবং তোমার সেরা গোলরক্ষক হচ্ছে রূপনা চাকমা, যিনি বাংলাদেশের। মানে এই যে সাফ অনূর্ধ্ব যে চ্যাম্পিয়নশিপ হইলো, এই চ্যাম্পিয়নশিপের সারমর্ম হচ্ছে এটা। ফেয়ার প্লে হচ্ছে কি ভুটান, সেরা গোলরক্ষক হচ্ছে রূপনা চাকমা, যিনি হচ্ছে বাংলাদেশের, এবং সর্বোচ্চ গোলদাতা হচ্ছে ডেকি লাজম, যিনি হচ্ছে ভুটানের। পরীক্ষা এটাও আসতে পারে, পরীক্ষা এটা আসার সম্ভাবনা আছে। কি বলছি, ডেকি লাজম, উনি হচ্ছে ভুটানের, উনি হচ্ছে সবচেয়ে বেশি গোল করছে, সবচেয়ে বেশি কি করছে, গোল করছে, এটা মনে রাখবা, সবচেয়ে বেশি গোল করছে। ওকে, তারপর দেখি ল পাইতে হলে 1 থেকে 250 এর মধ্যে থাকতে হবে চট্টগ্রামের সাথে ল পাইতে হলে, জাস্ট সহজ কথা এটা। সেরা খেলোয়াড় হচ্ছে ঋতুপর্ণা, কে ভাইয়া, ঋতুপর্ণা চাকমা, সে হচ্ছে বাংলাদেশের। তাহলে সেরা গোলরক্ষক এবং সেরা খেলোয়াড় দুটোই বাংলাদেশের, সেরা গোলরক্ষক এবং সেরা তোমার হচ্ছে গোলরক্ষক এবং সেরা খেলোয়াড় দুটোই বাংলাদেশের। পাশাপাশি ফাইনালের মধ্যে সেরা খেলোয়াড় হচ্ছে এই ঋতুপর্ণা চাকমা, যিনিও বাংলাদেশের। তাহলে সেরা গোলরক্ষক, সেরা খেলোয়াড় এবং সেরা মানে ফাইনালের মধ্যে সেরা খেলোয়াড় হচ্ছে কে, ঋতুপর্ণা চাকমা। তাহলে বাংলাদেশ গোলরক্ষকের সেরা, খেলোয়াড় দিক থেকে সেরা এবং কাপ নেওয়ার দিক থেকে সেরা।
তাহলে বাংলাদেশ সব দিক থেকে সেরা, আমার দেশ তোমার দেশ সব দিক থেকে সেরা। এখন আসি ভাইয়া, এখন যেটা বলছিলাম এই সেরা খেলোয়াড় হচ্ছে কি আমার ঋতুপর্ণা, মনে রাখবা ঋতুপর্ণা। আর সেরা গোলরক্ষক হচ্ছে আমার রূপনা চাকমা। কি ভাইয়া? সেরা গোলরক্ষক হচ্ছে আমার কে? রূপনা চাকমা, মনে রাখবা। কি চাকমা ভাইয়া? রূপনা চাকমা। ওকে ওকে ঠিক আছে, তোমরা ধরতে পারছো এটা। ওকে ভাইয়া দেখি, এখন আমি একটু আসি। এখন এই যে রূপনা চাকমা বলতেছি, একটু দেখি তাকে। অনেকেই নাম বললাম রূপনা চাকমা, রূপনা চাকমা। এখন মনের মধ্যে বাসনা রাখতেছে যে রূপনা চাকমা আসলে কি, দেখতে কিরকম লাগে, একটু দেখি তাকে আমরা। হ্যাঁ, তাকে একটু আমরা দেখি। এই যে দেখো প্রিয় ভাইরা, এই যে দেখো রূপনা চাকমা হচ্ছে এটা আমার, এটা হচ্ছে আমার কে? এটা হচ্ছে আমার রূপনা চাকমা। তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো তো প্রিয় ভাইরা, দেখো তোমরা রূপনা চাকমা দেখতে পাচ্ছ কিনা? এটা হচ্ছে আমার রূপনা চাকমা, ঠিক আছে? সেরা গোলরক্ষক, সেরা গোলরক্ষক। পাইছো তোমরা? দেখতে পারছো? হ্যাঁ তোমরা দেখতে পারছো, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ ঋতুপর্ণা তো আর গোলকিপার না, গোল। তাহলে এই যে আমরা ঋতুপর্ণা, এই যে রূপনা চাকমা পাইলাম, রূপনা চাকমা, রূপনা চাকমা। হ্যাঁ, রূপনা চাকমা হচ্ছে সেটা গোলরক্ষক। ওকে ঠিক আছে, ঠিক আছে ভাই, পরবর্তী আসি। দেখো খেয়াল করো, আমি পরবর্তী প্রশ্নে আসি ভাই। কি বলছি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শেষ গানটির সুর করেন। পরীক্ষা এটা আসার সম্ভাবনা আছে, কারণ এই বাংলাদেশের এই বেতার কেন্দ্রের সাথে বাংলাদেশের জন্ম হওয়ার এটা যোগসূত্র আছে, সম্পর্ক আছে। তাহলে যে বেতার কেন্দ্র, হ্যাঁ বাংলাদেশের যে বেতার কেন্দ্র, হ্যাঁ বেতার কেন্দ্র, যেমন পলক সাহেব 24শে আন্দোলনের সময় যেমন নেট বন্ধ করে দিয়েছিল, যেমন আমরা সবকিছুতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, ঠিক স্বাধীনতার সময় 1971 সালেও ঠিক এরকমই। তোমার হচ্ছে সেবা, তোমার যোগাযোগ সব বিচ্ছিন্ন ছিল। মানুষ কিভাবে যোগাযোগ করবে? মানুষ এই বেতারের মাধ্যমে কি করতো? যোগাযোগ করতো, যোগাযোগ রক্ষা করতো। মানে কোন জায়গায় কি হচ্ছে, কোন জায়গায় দেশ স্বাধীন হয়ে গেছে, কোন জায়গায় পাকিস্তান হানাদার মুক্ত হয়ে গেছে, এগুলো সংবাদগুলো সব বেতারের মাধ্যমে আসতো, মানে রেডিওর মাধ্যমে আসতো। এই যে ঠিক এরকমই ফিল্ডটা ঠিক এরকমই। এই বেতারের সর্বশেষ, বেতার বন্ধ হয়ে গেছে, সর্বশেষ এই গানটা সুর করে, তার নামটা কি? তার নাম কি? সুজয় শ্যাম, আব্দুল লতিফ, তারপর সাধন সরকার, রঞ্জন দত্ত। এগুলো সব সাম্প্রতিক বিষয়। এটা কি? হ্যাঁ সুজয় শ্যাম বলছে, অনেকে বল সুজয় শ্যাম। তাহলে উত্তরটা কি হবে? ডি নাম্বার। জানাত বলছো ডি, তারপর বলছো হ্যাঁ কাশফাইনিং বলছো ডি নাম্বার, জিনিয়া বলছো ডি নাম্বার। তাহলে আমি একটু ক্লিয়ার করে বলে দিই, বাংলাদেশ স্বাধীন বাংলার বেতার কেন্দ্র যেটা আছে, এই বেতার কেন্দ্র বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার আগে যে গানটা সর্বশেষ দিন সুর করেন সে হচ্ছে আমার এই যে সুজয় শ্যাম, সুজয় শ্যাম। এখন আমরা সুজয় শ্যাম সম্পর্কে একটু দেখি। হ্যাঁ সুজয় শ্যাম সম্পর্কে আমরা একটু দেখি উনি কি বলছেন। এই দেখো চলে গেলেন, মানে মারা গেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজয় শ্যাম। সুজয় শ্যাম মারা গেছেন, বুঝতে পারছো? এখন একটু দেখো ওনার পরিচয়। উনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। পরে দেখি মৃত্যু, ওনার মৃত্যু 17 অক্টোবর 2024 সালের। জন্ম হচ্ছে সিলেটে। কোন দেশের ভাইয়া? সরি কোন জেলার? সে হচ্ছে আমার সিলেটি। সে কে ভাইয়া? সে হচ্ছে সিলেটি। হ্যাঁ সিলেট। কোন দেশের ভাইয়া? সে হচ্ছে সিলেটের। ওকে, সে হচ্ছে সিলেট। ওকে দেখো তোর মৃত্যু কত? মৃত্যু হচ্ছে 17 অক্টোবর। মৃত্যু কখন ভাইয়া? 17 অক্টোবর। 17 অক্টোবর। ওকে ভাইয়া ওকে। উল্লেখযোগ্য কর্ম, তার উল্লেখযোগ্য কর্ম কি কি আছে? উল্লেখযোগ্য কর্মের মধ্যে 71-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটি শুরু করেন। তার মানে দেখা যাচ্ছে এই ব্যক্তিটা অর্থাৎ সুজয় শ্যাম হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মানে মানে পাকিস্তানরা আত্মসমর্পণ করার পরে যিনি সর্বপ্রথম গান গিয়েছেন তিনি সুজয় শ্যাম, এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বন্ধ হওয়ার আগে যিনি সর্বশেষ গানের সুর করেছিলেন বা গান গিয়েছিলেন তিনি হচ্ছে সুজয় শ্যাম। মানে শুরু এবং শেষ যার মাধ্যমে সে হচ্ছে আমার এই সুজয় শ্যাম, বুঝতে পারছো? যিনি কি করছে? শুরু এবং শেষ দুটোই এক। হ্যাঁ শুরু এবং শেষ, সে হচ্ছে সুজয় শ্যাম। শুরু শেষ সুজয় শ্যাম, শেষ, মনে রাখবা। পরে একটু তার দেখি, আমাকে একটু বলো ভাইয়া এটা ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তার সুন্দর মতো ডি লিখে দাও, মানে ডান। যদি বুঝতে পারো এটা সুন্দর মতো ডি লিখে দাও ভাইয়া, আমাকে একটু ডি লিখে দাও যে ভাই এটা ক্লিয়ার। ওকে ভাইয়া, তারপর আসি দেখো, পরে আসি দেখো কি বলছি। এই যে তার সুর করা উল্লেখযোগ্য গান, তার যে সুর করা যে গানগুলো আছে উল্লেখযোগ্য, এগুলোতে আসবে পরীক্ষা আসার সম্ভাবনা আছে প্রশ্ন। কারণ একটু বলে দিই তোমাদেরকে, তোমরা যারা টপিক ভিত্তিক পরীক্ষা দিতে যাচ্ছ, 24 ব্যাটারি যারা পরীক্ষা দিবা, হ্যাঁ তাদেরকে বলে দিচ্ছি আগামী 15 তারিখ থেকে আমাদের সিইউ ফাইনাল টাচ, হ্যাঁ ফাইনাল টাচ নামে একটা কি হচ্ছে এক্সাম শুরু হচ্ছে, যেখানে তোমার হচ্ছে টপিক ভিত্তিক প্রতিষ্ঠা মডেল টেস্ট এবং টপিক ভিত্তিক ফাইনাল হিসাবে প্রতিষ্ঠা।
তলবিট থেকে যে প্রতিষ্ঠা হবে এই প্রতিষ্ঠা আমরা তোমাকে টপিক বলে দিব, টপিক তোমাকে বলে দিব। আর এই যে প্রতিষ্ঠা যেটা আছে এটা ফাইনাল মডেল টেস্ট, এখানে ব্যাখ্যা থাকবে। এখানে যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন কি থাকবে, ব্যাখ্যা থাকবে। এবং টপিক যেগুলো আছে এগুলো তোমাকে আমি টপিক বলে দিব, তুমি পরীক্ষা দিবে 100 নম্বরের মধ্যে। এখানে টাইম থাকবে, নেগেটিভ মার্ক থাকবে এবং পজিশনও দেখা যাবে, তুমি পজিশন কত তুমি দেখতে পারবা। ফাইনাল মডেল টেস্ট ঠিক সেম, মানে 24 প্যাটার্নে 100টা এমসিকিউ নিব, 100টা এমসিকিউ নিয়ে তোমার প্রতিষ্ঠা পরীক্ষা নিব। পরীক্ষা তুমি যাচাই করতে পারো তুমি আসলে কতটুকু পারো, তুমি কতটুকু আসলে পারো। ঠিক আছে ভাইরা, ওকে। তারপরে পরেরটা আসি, হ্যাঁ পরেরটা আসি, পরেরটা আমি দেখি যে পরেরটা আসলে আমার কি আছে। এই দেখো তার কৃতকর্মগুলো একটু দেখো, খেয়াল রাখো। তার রক্ত দিয়ে নাম লিখেছি, তার একটা কি উল্লেখযোগ্য গান, রক্ত চাই রক্ত চাই, এটা তার একটা গান, রক্ত চাই তার কি গান। পরে দেখো রক্ত চাই পরে আহা ধন্য আমার জন্মভূমি, আহা ধন্য আমার জন্মভূমি, মুক্তির একই পথ সংগ্রাম, মুক্তির একই পথ সংগ্রাম, এটাও কি এটাও আমার। তাহলে চলে গেলেন সুজের শাম এবং তার উল্লেখযোগ্য যে গানগুলো আছে সেগুলো আমরা দেখলাম। রক্ত দিয়ে নাম লিখেছি, রক্ত চাই, আহা ধন্য আমার জন্মভূমি, মুক্তির একই যেই তোমার হচ্ছে একই পথ সংগ্রাম। ওকে ঠিক আছে ভাইরা, পরবর্তী আসি একটু, পরবর্তীটা খেয়াল করো। ওকে পরবর্তী কি আছে আমার, এই যে দেখো প্রতি 4 বছর পর পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত বছরের কোন দিনে হয়। মানে এখানে বলা হয়েছে বছরের কোন দিনে, প্রতি 4 বছর পর পরে মার্কিন প্রেসিডেন্ট যে নির্বাচনটা হয় এই নির্বাচনটা কোন দিনে হয়, প্রশ্ন হচ্ছে এটা। দেখি তোমরা উত্তরটা করো, দেখি ভাইরা তোমরা একটু উত্তরটা করো যে এখানে আসলে উত্তরটা কি হবে। এই তো একজন বলতে বলছে, হ্যাঁ ঠিক আছে। ওকে তাহলে কি বলছি, প্রতি 4 বছর পর পর, এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন, কারণ সাম্প্রতিক সময় এটা গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট থেকে এবার পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। কি বলছি, প্রতি 4 বছর পর পর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয় বছরের কোন দিনে, নভেম্বরের মাসের প্রথম সপ্তাহের রবিবারে, নভেম্বরের মাসের দ্বিতীয় সপ্তাহের জুড়ে, নভেম্বর মাসের 5 তারিখ, নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার, কোনটা সঠিক উত্তর হবে। মার্কিন নির্বাচনটা হয় নভেম্বর মাসের কত তারিখে, কত তারিখে কি বারে হয়, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে সবাই উত্তর দিচ্ছ কি, সবাই উত্তর দিচ্ছে ডি নাম্বারটা, অর্থাৎ নভেম্বর মাসের প্রথম মঙ্গলবারে। প্রতি 4 বছর পর পরে, মনে রাখবা মার্কিন নির্বাচনটা প্রতি 4 বছর পরে, প্রতি 4 বছর পর পরে নভেম্বর মাস, হ্যাঁ নভেম্বর তোমার হচ্ছে নভেম্বর মাসের প্রতি তোমার নভেম্বর মাসের প্রথম যে মঙ্গলবার হয়, হ্যাঁ প্রথম যে কি হয় মঙ্গলবার, এই মঙ্গলবার কি হয় তোমার হচ্ছে নির্বাচনটা হয়। আবার বলে দিচ্ছি প্রতি 5 বছর না, প্রতি 4 বছর পর পর। কয় বছর, প্রতি 4 বছর পর পর, 4 বছর পর পর কি হবে নির্বাচন হবে। এবং নির্বাচনের তারিখটা হচ্ছে নভেম্বর মাসের প্রথম যে মঙ্গলবারটা আসবে ওই মঙ্গলবার কি হবে মার্কিন নির্বাচনটা হবে। ক্লিয়ার, এখানে হইতে পারে সেটা 5 তারিখ হইতে পারে সেটা 6 তারিখ হইতে পারে, আবার 10 তারিখ হইতে পারে, 12 তারিখ হইতে পারে, অনেক তারিখ হইতে পারে, বুঝতে পারছো। তাহলে তারিখ কি হবে, প্রথম মঙ্গলবার, দ্বিতীয় মঙ্গলবার না কিন্তু এটা প্রথম মঙ্গলবার, মনে রাখবা এটা হচ্ছে প্রথম মঙ্গলবার, হ্যাঁ নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসি ভাইরা। আমি পরবর্তী প্রশ্ন দেখি, এই যে আমাদের আবু সাইদ ভাই চলে আসছে। জুলাইয়ের তোমার জানো বিউপিতে তোমার হচ্ছে বিউপিতে আবু সাইদকে নিয়ে প্রশ্ন হয়েছে, তোমার দেখছো হয়তো, হ্যাঁ বিউপির আবু সাইদকে নিয়ে প্রশ্ন হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ শহীদ হন। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ শহীদ হন কত তারিখে, প্রশ্ন হচ্ছে এটা। 12 জুলাই, 15 জুলাই, 16 জুলাই, 17 জুলাই আবু সাইদ শহীদ হন। হ্যাঁ আবু সাইদ শহীদ হন কত তারিখে, 17 জুলাই নাকি 16 জুলাই, একটু বলো দেখি। এরপরে এই পলক ভাই, আমাদের এই পলক ভাই তোমার কি করে দেয়, নেটটা বন্ধ করে দেয়, বুঝছো, নেটটা বন্ধ করে দেওয়া হয়। একটু বলো, হ্যাঁ একদিন বলছো, হ্যাঁ তারপরে সি নাম্বারটা মানে 16 জুলাই, মানে এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম শহীদকে এখানে দুটো তথ্য পাচ্ছি। মানে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ এবং আবু সাইদ কত তারিখে মারা যায়, হ্যাঁ বা হত্যা মানে শহীদ হন, হ্যাঁ ওকে সবাই বলছো সি নাম্বারটা, এই যে 16 জুলাই 2024 সালে, 16 জুলাই 2024 সালে তোমার হচ্ছে পুলিশের গুলিতে এই আবু সাইদ ভাই কি হয় তোমার হচ্ছে নিহত হয় 16 জুলাই। এই তো গুড পাইছো।
তাহলে 16 জুলাই হচ্ছে কি আবু সাইদ প্রথম এই নিহত হয় বা শহীদ হন। ওকে পেয়ে গেছি। একটু দেখি আমরা আবু সাইদ সম্পর্কে একটু দেখি। আবু সাইদ সম্পর্কে একটু আমরা দেখি। হ্যাঁ, আবু সাইদ সম্পর্কে ভাই একটু আমরা দেখি। খেয়াল করো আবু সাইদের জন্ম। আবু সাইদের জন্ম হচ্ছে 2001 সালে। 2001 সালে জাফরপাড়া পীরগঞ্জ উপজেলা রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। মনে রাখবা, জাফরপাড়ায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় রংপুরে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। তাহলে তার বাড়ির ঠিকানাটা কি? তার জন্মস্থানটা কোথায় ভাইয়া? এটা হচ্ছে রংপুরে। কোথায়? রংপুরের পীরগঞ্জে। কোন গঞ্জে ভাইয়া? পীরগঞ্জে জাফরপাড়াতে তিনি জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু, এই যে মৃত্যু 16 জুলাই 2024 সালের, তার বয়স যখন ছিল কত? 22 থেকে 23 বছর বয়স, মানে 22-23 বছর ছিল। এবং তার মৃত্যুর কারণ হচ্ছে কি? কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে তিনি কি হন? নিহত হন। পুলিশের গুলিতে তিনি কি হন? নিহত হন। তাহলে আমি পেয়ে গেছি ভাইয়া। ওকে, তাহলে আমি পাইলাম যে প্রশ্ন উত্তরটা পাইলাম। তোমরা আশা করি বুঝতে পারছো যে উনি কি করছেন, মারা গেছেন, এবং তিনি তার কেন মারা গেছেন, মানে কত বছর বয়সে মারা গেছেন, এবং তার বাসাটা কোথায় ছিল, তার জন্মসালটা কত, এটা আমরা এখানে সব পেয়ে গেছি। ঠিক আছে ভাইয়া, আমি পরবর্তী প্রশ্নে আসি। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসি। দেখি ভাই, দেখো আইসিসি নারী টি20 বিশ্বকাপ বাংলাদেশের প্রথম কোন দেশটির বিপক্ষে জয়লাভ করে? মানে আইসিসি নারী টি20 বিশ্বকাপে বাংলাদেশ প্রথম কার বিপক্ষে জয়লাভ করেন? প্রশ্ন হচ্ছে এটা। তোমরা খেলাধুলা একটু দেখো, খেলাধুলা না দেখলেও তোমরা একটু পত্র পত্রিকা পড়ো, ওখানে তুমি তথ্য পাবা, বুঝছো? একটু পত্র পত্রিকা পড়ো, দেখিও যে কোন তোমার দরকার আছে। হ্যাঁ, তুমি দেখবা। তো আইসিসি টি20 নারী বিশ্বকাপ যেটা আছে, এই বিশ্বকাপে বাংলাদেশ যে দলকে হারাইছিল সেই দলটা কি? সেটা হচ্ছে আমার এই যে স্কটল্যান্ড। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমার স্কটল্যান্ড। তোমরা একটু বলো সেটা কোন দেশ হবে? সেটা হচ্ছে স্কটল্যান্ড। সবাই বলছে স্কটল্যান্ড। হ্যাঁ, একটু বলো সবাই। বলছে এই নাম্বারটাই তো আমার হচ্ছে লামহা বলছো, নাদিয়া বলছো, তারপর রাকিব বলছো, হ্যাঁ, তারপর হচ্ছে সানজিদা, তারপর হচ্ছে অঞ্জলি সরকার, হ্যাঁ, তারান্নুম বলছো, তারপর হচ্ছে মুজাহিদুল ইসলাম, ইসরাত জাহান ঝুমু বলছো। ওকে, তাহলে আমি যে উত্তরটা পাইলাম সেটা কি? সেটা হচ্ছে আমার এই যে, তাহলে উত্তর পাচ্ছে কি বা? সেটা হচ্ছে আমার কি? এই যে স্কটল্যান্ড। উত্তর কি? তাহলে বাংলাদেশ সর্বপ্রথম আইসিসি নারী টি20 বিশ্বকাপ যেটা আছে, এই বিশ্বকাপের মধ্যে যেই দলকে হারায় সর্বপ্রথম, সেটা হচ্ছে স্কটল্যান্ড। সেটা কি? স্কটল্যান্ডকে সর্বপ্রথম হারায়। পরে আসি ভাইয়া প্রশ্নে। দেখি, যুক্তরাষ্ট্রের যে নির্বাচনটা হয়, এই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য অ্যাটলিস্ট তাকে কত বছর হতে হবে? মানে কমপক্ষে কত বছর বয়সী একজন নাগরিক হতে হবে? প্রশ্ন হচ্ছে এটা। একটু বলবা তো, বাংলাদেশে যেমন রাষ্ট্রপতি হইতে হলে তার বয়স যদি না, প্রধানমন্ত্রী হতে হলে 25 বছর হলেই হয়। প্রধানমন্ত্রী হতে হলে তার বয়স যদি 25 হয়, মানে কারো বয়স যদি 25 বছর হয়, তাহলে সে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যার বয়স 25 বছর। কিন্তু আমেরিকায় ভিন্ন। আমেরিকায় কি একটু ভিন্ন। প্রশ্ন এখন উত্তর কোনটা? আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীর অ্যাটলিস্ট কমপক্ষে কত বছরের হতে হবে, বা কত বয়সের একজন আমেরিকান নাগরিক হতে হবে? বলো দেখি। তোমরা সবাই বলছো 35। হ্যাঁ, তাহলে কি পেলাম উত্তরটা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে কত বছর? উত্তর হচ্ছে আমার এই যে সি নাম্বারটা। কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার সি। এটা হচ্ছে আমার 35 বছর। কত বছর? 35 বছর হতে হবে। মানে অ্যাটলিস্ট যুক্তরাষ্ট্রের নির্বাচনের অংশগ্রহণ করার জন্য, প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অ্যাটলিস্ট কত বছর হতে হবে ভাইয়া? 35 বছর হতে হবে। 35 বছর হতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখি একটু ব্যাখ্যা দেখি আমরা। দেখো, রাষ্ট্রপতি কি ভাইয়া? রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হিসাবে কাজ করতে একজনকে অবশ্যই একজন প্রকৃতিগতভাবে জন্মগ্রহণকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। মানে শর্ত বলছে এখানে, শর্ত বলতেছে প্রাকৃতিকভাবে জন্মগ্রহণকারী কোন দেশে হইতে হবে? এই যুক্তরাষ্ট্রে হইতে হবে, নাগরিক হতে হবে, এবং কমপক্ষে তাকে 35, কমপক্ষে তাকে কত? 35 মানে 35 বছর বয়সী হতে হবে, এবং কমপক্ষে 14 বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হতে হবে। এটা তোমরা জানতে না, দেখো তোমাকে বলে দিলাম। কমপক্ষে 14 বছর মানে অ্যাটলিস্ট, মানে এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে, অনেকগুলো শর্ত। এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে ওনাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে,
এবং উনি যে যুক্তরাষ্ট্রে থাকে অ্যাটলিস্ট তাকে 14 বছর, কত বছর? 14 বছর তাকে অবস্থান করতে হবে, মানে তাকে 14 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে কি করতে হবে? স্টে করতে হবে। এরপরে তার বয়স কত হতে হবে? 35 বছর বয়স হতে হবে। তো তার বয়স 35, 14 বছর থাকতে হবে এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। মানে বাংলাদেশ থেকে গিয়ে তুমি প্রেসিডেন্ট হয়ে যাবা এরকম হওয়ার সম্ভাবনা নাই বা সুযোগও নাই। ওকে, তাহলে কি বলতে বলেছি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। 14 বছর থাকতে হবে, 35 বছর বয়স হতে হবে এবং তাকে অবশ্যই অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, অবশ্যই তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। ওকে, ঠিক আছে ভাইরা, বুঝতে পারছো? তাহলে পরবর্তী প্রশ্নে আসি আমি পরবর্তী প্রশ্ন আসি। প্রিয় ভাইরা দেখেন, খেয়াল করেন কি বলছি, বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংক এর আদলে ক্ষুদ্র ঋণ চালু করে, মানে গ্রামীণ ব্যাংকের মতোই ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেন? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এই গ্রামীণ ব্যাংকের মতোই বিশ্বে আরো একটা দেশ কি করে? ক্ষুদ্র ঋণ দেয়। মানে বাংলাদেশে ঠিক যেরকম ক্ষুদ্র ঋণ দেয়, এই গ্রামীণ ব্যাংকের মতোই বিশ্বে আরো একটা দেশে তোমার হচ্ছে গ্রামীণ ব্যাংকের মতো কি করে? ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। হ্যাঁ, আমাকে বলো তো সেই দেশটা কি? এটা কি মালয়েশিয়া হবে, থাইল্যান্ড হবে, নাকি জাপান হবে? কোনটা হবে? এবার একটু বলো যে আসলে উত্তর কোনটা হবে, আমার এখানে উত্তরটা কি হবে? ওকে, তাহলে উত্তর পাচ্ছি, তোমাদের কাছে উত্তর আমি পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আমার এই যে মালয়েশিয়া নাকি থাইল্যান্ড নাকি জাপান। উত্তর কি হবে? তা বিশ্বের যে দেশটি, কোন দেশ? যে দেশটা গ্রামীণ ব্যাংকের মতোই কি করে তোমার হচ্ছে আবার ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করে, সেটা হচ্ছে আমার এই যে জাপান। উত্তর কি ভাই? সেটা হচ্ছে আমার জাপান। আমি বুঝাতে পারছি আশা করি। উত্তর সঠিক। হ্যাঁ, অনেক উত্তর দিয়ে দিছো। উত্তর কি আমার? সেটা হচ্ছে আমার জাপান। উত্তর কি ভাই? উত্তর হচ্ছে আমার জাপান। পরবর্তী প্রশ্ন দেখি, এখন একটু দেখি ব্যাখ্যা দেখি কি বলছি। জাপান, উত্তর হবে আমার জাপান। তাকে দেখি, আমি একটু দেখি কি বলছে। যে গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন সেটা হচ্ছে জুবরা গ্রাম। এই যে আমি দাঁড়ায় আছি যে গ্রামে, মানে আমি যে গ্রামে দাঁড়ায় তোমাদের সাথে ক্লাস করাচ্ছি, আমি তোমাদের সাথে লাইভে আছি। এই গ্রামটার নাম হচ্ছে জুবরা গ্রাম। তাহলে আশা করি ভুলবো না আমার কথা বা শুভবার কথা যদি মনে থাকে, তাহলে জুবরা গ্রাম থেকে ক্লাস নিচ্ছে। এই জুবরা গ্রাম থেকে কি হয়েছে? আমি যেমন তোমাদের শুরু করছি, ঠিক এই জুবরা গ্রাম থেকেই ক্ষুদ্র ঋণ মানে গ্রামীণ ব্যাংকটা কি হয়েছে? শুরু হয়েছে। তো এই জুবরা গ্রাম কোন গ্রাম ভাইয়া? সে হচ্ছে জুবরা গ্রাম। ওকে, গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু হয়। মানে একটা ধারণা, দেখো খেয়াল করো, তোমার পেস লাগাবা, তোমার যেখানে তোমার সমস্যা হবে বা হওয়ার সম্ভাবনা আছে। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে, ধারণা বলছে মানে ঋণ গ্রহণ ব্যবস্থা চালু করা নেই, জাস্ট শুধু ধারণাটা। সেটা হচ্ছে আমার কি? চালু করে হচ্ছে মালয়েশিয়া। মানে গ্রামীণ ব্যাংকের মতো ধারণাটা চালু করে কে? মালয়েশিয়া চালু করছে। কিন্তু বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে মানে গ্রামীণ ব্যাংকের মতো ক্ষুদ্র ঋণ চালু করে সেটা হচ্ছে আমার জাপান। সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে আমার জাপান। এবং নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস গ্রামের নাম হচ্ছে বাথুয়া। কি নাম? বাথুয়া হচ্ছে তার গ্রামের নাম। তাহলে জুবরা গ্রাম থেকে শুরু করছেন এবং প্রথম বিশ্বের বাইরে মানে বাংলাদেশের বাইরে গ্রামীণ ব্যাংকের ধারণা কি করে চালু করে সেটা হচ্ছে মালয়েশিয়া। এবং গ্রামীণ ব্যাংকের মতো ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু করছে যে দেশ, সে হচ্ছে জাপান। সে হচ্ছে আমার জাপান। তাহলে আশা করি বলবো না, এখানে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই। ওকে, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুবরা গ্রামের মধ্যে অবস্থিত। ওকে, তাহলে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি জুবরা গ্রাম আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুবরা গ্রামের মধ্যেই। ওকে, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। পরে দেখি, প্রথমবারের মতো দেশের কোন জেলায় অনলাইন বাস টার্মিনাল সেবা চালু হয়? প্রথমবারের মতো দেশের কোন জেলায় অনলাইন বাস টার্মিনাল সেবা চালু হয়? প্রশ্ন হচ্ছে এটা, একটু বলো দেখি। যারা আমার সাথে যুক্ত আছো, আমার সাথে আকলিমা আছো, আমার সাথে সানজিদা আছো, আমার সাথে শিফা আছো, হ্যাঁ, রেদওয়ান আহমেদ আছো, অঞ্জলি সরকার আছো, ফেরদাউসি বেগম আছো। হ্যাঁ, একটু বলো, তোমরা আমার সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করো। আমাকে একটু বলো যে এখানে সঠিক উত্তরটা কি হবে। প্রথমবারের মতো দেশের কোন জেলা অনলাইন বাস টার্মিনাল সেবাটা চালু করে? যশোর, পঞ্চগড়, সিলেট, কক্সবাজার।
মানে বুঝি না, মানে যত প্রশ্ন আসে সব যত কিছু হয় মানে চট্টগ্রাম রিলেটেড, মানে এখানে চট্টগ্রাম থাকবেই। এই চট্টগ্রাম বিভাগের মধ্যে কিন্তু কক্সবাজার চট্টগ্রাম বিভাগের মধ্যে কিন্তু আছে। হ্যাঁ, তাহলে দীঘা এটা হচ্ছে আমার খ নাম্বার, এই সরি এই যে এটা ডি নাম্বার, এটা হচ্ছে আমার ডি। তো উত্তর কি হবে, সেটা উত্তর আমার ডি নাম্বারটা। এখন একটু দেখি, এটা আমরা বিস্তারিত দেখি আসলে কি এখানে কি বোঝাচ্ছে। ঠিক আছে, একটু বিস্তারিত দেখি। দেখো কি বলছি, পর্যটন নগরী কক্সবাজারের দেশের প্রথম অনলাইন বাস টার্মিনাল সেবা যাত্রা শুরু হয়েছিল। সেবা যাত্রা কি হয়েছিল আমার, শুরু হয়েছিল। হ্যাঁ, শুরু হয়েছিল সেবা যাত্রাটা। ওকে, তাহলে আমি এটা দেখলাম, এটা আমি দেখতে পাইলাম। ওকে, খেয়াল করার পরে দেখছি পর্যটন কি বলছে, সরি এটা না, এই যে দেখো কি বলছি, পর্যটন নগরী কক্সবাজার দেশের প্রথম অনলাইন বাস টার্মিনাল সেবা যাত্রা শুরু হয়েছে। নগরীর পরিবহন হ্যাঁ, নগরীর পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, ট্রাফিক অব্যবস্থাপনা রোধ এবং যাত্রী ও পর্যটকদের ভোগান্তি লাঘবের লক্ষ্যে এই সেবা চালু করে কক্সবাজার পুলিশ ও ট্রাফিক বিভাগ। এখন প্রশ্ন হচ্ছে কারা চালু করেন? উত্তর হচ্ছে সহজ, এই যে পুলিশ এবং ট্রাফিক বিভাগ এই সেবাটা চালু করেন। বুঝতে পারছো? তাহলে কি করার জন্য? শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, ট্রাফিক অব্যবস্থাপনা রোধ, যানজট নিরসন, শৃঙ্খলা রক্ষা, তারপর হচ্ছে কি ট্রাফিক অব্যবস্থাপনা রোধ করার জন্য এই ব্যবস্থা চালু করে। কোন ব্যবস্থাটা? সেটা হচ্ছে এই যে অনলাইন বাস টার্মিনাল সেবা। ওকে, তাহলে হ্যাঁ, তাহলে উত্তর পাইছো। এবং এটা চালু করে কারা? পুলিশ এবং ট্রাফিক বিভাগ এই বিভাগটা চালু করে, মানে এই ব্যবস্থাটা চালু করে। ঠিক আছে ভাই, এখন আসি, এখন দেখি পরবর্তী প্রশ্ন কি বলছি। 2024 সালের চিকিৎসায় নোবেল বিজয়ী ভিক্টর অ্যামব্রোস কোন দেশের নাগরিক? 2024 সালে চিকিৎসায় নোবেল বিজয়ী ভিক্টর অ্যামব্রোস কোন দেশের নাগরিক? প্রশ্ন হচ্ছে এটা কোন দেশের সেই নাগরিক। তোমরা যারা যুক্ত আছো প্রিয় ভাই, একটু আমাকে দ্রুত বলবা, আমাকে একটু বলো যে হচ্ছে কারা। হ্যাঁ, আমাকে বলো 2024 সালের চিকিৎসা নোবেল বিজয়ী ভিক্টর অ্যামব্রোস কোন দেশের নাগরিক ছিল? খ নাম্বার হ্যাঁ যুক্তরাষ্ট্রের বিবি বল, সবাই বলছো, দত্ত বলছো, হ্যাঁ দত্ত বলছো, কি এই যে যুক্তরাষ্ট্রে বলছো, বুঝছো? ওকে, তারপর হচ্ছে মন্থা বলছো যুক্তরাষ্ট্র, অঞ্জলি সরকার বলছো, আলিফ বলছো, হ্যাঁ ওপি বলছো, সবাই বলছো তোমার হচ্ছে কি বি নাম্বারটা, অর্থাৎ যুক্তরাষ্ট্রের। কোন রাষ্ট্রের ভাইয়া, কোন দেশের? যুক্তরাষ্ট্রের। এখন খেয়াল করো, 2024 সালের চিকিৎসায় নোবেল বিজয়ী ভিক্টর অ্যামব্রোস কোন দেশের নাগরিক? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের। একটু দেখি চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গেরি কি নাম কি দেখছো বাবা, রে বাবা কি বলছে, গেরি রাবকুন চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে এই বছর যৌথভাবে নোবেল পুরস্কার লাভ পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গেরি রাবকুন। তাহলে যে অ্যামব্রোস, এরা দুইজন হচ্ছে কি, এরা যুক্তরাষ্ট্রের। কোন দেশের ভাই? যুক্তরাষ্ট্রের। যৌথভাবে পাইছে, মানে দুজন পাইছে, দুজন। হ্যাঁ, মানে একটু বলো এটা কি হবে ভাইয়া, এটা সঠিক উত্তর কি হবে? দেখে উত্তর পাই বলছে আমরা, ব্যাখ্যা পাইছি কিনা একটু বলো। হ্যাঁ, এটা হচ্ছে আমার বি নাম্বার। তাহলে আমি সঠিক উত্তর পেয়ে গেছি ভাইয়া, আমি সঠিক উত্তর পেয়ে গেছি। আমাকে একটু বলবা, হ্যাঁ আমার ক্লাস, হ্যাঁ আমি একটু বলবা যে তোমার হচ্ছে এখানে সবাই বুঝতে পারছো কিনা, একটু আমাকে বলবা, কষ্ট করে একটু বলো প্রিয় ভাইরা, সবাই বুঝতে পারছো কিনা। যারা বুঝতে পারছো সহজ করে, জাস্ট যারা বুঝতে পারছো যারা সহজ করে একটু বলবো আমাকে। তোমাকে থ্যাংক ইউ দিচ্ছি আমি আগে, থ্যাংক ইউ দিয়ে নিই আগে। হ্যাঁ, থ্যাংক ইউ দিয়ে নেই, পাশাপাশি তুমি আমাকে বলবা, তুমি আমাকে একটু কষ্ট করে বলবা যে যারা বুঝতে পারছো তারা জাস্ট কি লিখবা, সিউ লিখবা, জাস্ট এই যে সিউ লিখবা, কি লিখবা, সিউ লিখবা, একটু বলে দাও। যারা ক্লাস আছো বা ছিলা, যারা ক্লাস বুঝতে পারছো, হ্যাঁ ক্লাস বুঝতে পারছো, তারা ছোট করে আমাকে লিখে দাও, সিউ লিখে দাও, জাস্ট আমি এটা বুঝতে পারবো। তাই প্রিয় ভাইরা, আমাকে একটু জাস্ট একটু কমেন্ট করে বলবা যে যারা ক্লাসটা বুঝতে পারছো। হ্যাঁ, আমাকে একটু জাস্ট সময়, তোমাদের জাস্ট 40 মিনিট সময় নিচ্ছি আমি,
40 মিনিট সময় নিচ্ছি, 40 মিনিটের মধ্যে তোমাদের সাম্প্রতিক 20টা 15টা 10টার প্লাস কোশ্চেন তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি। একটু আমাকে জাস্ট একটু কনফার্ম করবা সবাই ক্লাসটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, আমাকে একটু বলো সবাই ক্লাসটা বুঝতে পারছো কিনা, একটু ছোট করে কমেন্ট করে বলবা। যারা বুঝতে পারছো তারা জাস্ট কি লিখবা, ছবি লেখো। হ্যাঁ, কমেন্ট করে একটু ছবি লেখো অথবা সিউ লেখো, একটু কষ্ট করে সিউ লিখে দাও ভাইকে, একটু সিউ লিখে দাও বা একটু দেখি। ওকে, হ্যাঁ জুমু বলছো ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। তারানম বলছো সিউ বা পিডিএফ দেওয়া যাবে ভাই, এগুলো আমাদের টার্গেট সিউ ড্রিম বেচে পিডিএফ ভাই, এগুলো শিক্ষার্থীরা পাবে, ওরা পাবে। তোমাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তোমাদের দেওয়ার চেষ্টা করবো। রাকিব হোসাইন বলছো, হ্যাঁ মোর্শেদ বলছো ইনশাল্লাহ সিউ, শিফা বলছো সিউ ইনশাল্লাহ, অঞ্জলি সরকার সিউ, তারপর হচ্ছে তুলি বলছো আমাদের সাথে আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে নাদিয়া বলছো ইনশাল্লাহ সিউ, আলিফ বলছো ছবি, আবার অঞ্জলি সরকার, সবাই কমেন্ট করে বলো। ফারিয়া যুক্ত হয়েছে আমাদের সাথে সিউ। আচ্ছা, তারপর হচ্ছে তানজিলা আফরিন আনিকা সিউ বলছো, হ্যাঁ আমাকে ধন্যবাদ তোমাদের, হ্যাঁ আমাকে ধন্যবাদ দিয়েছে একজন, ওয়েলকাম। তারপর হচ্ছে হ্যাঁ ওকে, তাহলে হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে বুঝতে পারছি। সিউ সবাই বলছো ওয়েলকাম, হ্যাঁ ওয়ান ডে ইনশাল্লাহ সিউ, ইনশাল্লাহ সিউ। তারপর হচ্ছে আবুল কাশেম বলছো সিউ, তারপর হচ্ছে ফারহাম, রাকিব, বানুমতি যুক্ত হয়েছে আমাদের সাথে। আইকিউর জন্য তোমরা হালদা পড়তে পারো, আইকিউর জন্য হালদা আইকিউ পড়তে পারো, অথবা তোমরা হচ্ছে ছায়ামঞ্চ সামির একটা বই আছে, এই বইটা পড়তে পারো। ওকে ঠিক আছে, হ্যাঁ প্রজাপতি বলছো, বুঝতে পারছি ভাইয়া, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ সিউ হবে ইনশাল্লাহ সিউ। আমাদের ঈশা বলছো, ইস্তাতুল করিম ঈশা অনেক পরে যুক্ত হয়েছে আমাদের সাথে। হ্যাঁ রেদওয়ান বলছো দোয়া চাও, অবশ্যই তোমাদের জন্য দোয়া করবো। এমদাদুল মজুমদার বলছো সিউ, হ্যাঁ তারান্নম বলছো সি ইউ। ঠিক আছে ভাই, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সাথে খুব শীঘ্রই আবার নতুন একটা সাম্প্রতিক ক্লাস নিয়ে দেখা হবে, কথা হবে, গল্প হবে, তখন আবার অ্যাডমিশন নিয়ে কথা হবে, দিক নির্দেশনামূলক এই তোমাদের সাথে কথা শেয়ার করবো। বিশ্বজানিটার খুব কাছাকাছি সময় চলে আসছো, পড়াশোনায় মন দাও, পড়াশোনা করো, আর টুকটাক মাঝে মাঝে যখন ক্লাস করাবো ক্লাসটা টুকে নিবা, ক্লাসটা খাতার মধ্যে টুকে নিবা। সফলতার মালিক আল্লাহ তাআলা, তুমি চেষ্টা করে যাও, অবশ্যই ইনশাল্লাহ দেখা মিলবে তোমাদের সাথে খুব শীঘ্রই। প্রাণের ক্যাম্পাস এই জোবরা গ্রামে খুব শীঘ্রই দেখা হবে। ক্লাসটি পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।